নমস্কার, সুস্বাগতম আমাদের লাইভ অনুষ্ঠান এবং এনবিপির অনুষ্ঠানে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে স্বাগত। লাইভ আপনারা কথা বলতে পারবেন, ফোন আসবে আমি জানি, কেননা বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের পাই, তারা সবাই কিন্তু ওয়েল কোয়ালিফাইড, ওয়েল এক্সপিরিয়েন্সড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডাক্তারবাবুরা রয়েছেন আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমাদের সিএমডি ডক্টর বি শর্মা আছেন, তার তত্ত্বাবধানে গ্রুপ অফ ডক্টরস সর্বত্র চেম্বার অ্যাটেন্ড করছেন। বিভিন্ন জায়গায় আমাদের চেম্বার, ক্লিনিক, এবং বহু মানুষ দূর দূর থেকে আসেন। আর হেল্পলাইন নাম্বারটা আমি প্রথমেই বলি, লিখে রাখবেন। কথা তো হবে, ডাক্তারবাবু নিশ্চয়ই পরামর্শ দেবেন আপনাদের লাইভ প্রোগ্রামে যখন আছেন। তার পাশাপাশি আপনারা হেল্পলাইনেও যোগাযোগ করতে পারবেন। আপনার কাছাকাছি কোথায় চেম্বার, আপনি কবে আসতে চাইছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ফিক্স করা, এগুলো কিন্তু, বা চার্জ অনেকে জানতে চান যে ভিজিটটা কত, সব আপনারা হেল্পলাইনে জানতে পারবেন। রেড স্ট্রিপে ইয়েলো মানে কালার দিয়ে লেখা আমাদের নাম্বারগুলো লিখে রাখুন, দুটো নাম্বার, 9830235527, 9830235537। আজকে উপস্থিত স্বনামধন্য ডাক্তারবাবু সুগার নিয়ে আলোচনা করবো। ডায়াবেটিস অ্যালার্মিং রেটে বাড়ছে, বারবার মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার অ্যালার্ম করছে, 10 কোটি লোক আক্রান্ত কিন্তু ডায়াবেটিসে ইন্ডিয়াতে। তার আর মানে ক্রমান্বয়ে বাড়ছে, খুব দ্রুত ছড়াচ্ছে ডায়াবেটিস রোগ। অনেক কারণ, আমাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট, এক্সারসাইজ কম হচ্ছে, হাঁটাহাঁটি কম হচ্ছে, সব বলেন ডাক্তারবাবুরা। শুধু যে মেডিসিনের কথা বলেন তা না, কিভাবে থাকবো, কিভাবে চলবো ফিরবো, কি করব, সব বলেন। আর আজকেও জানবো ডায়াবেটিস সম্বন্ধে। আলাপ করাই আমাদের অবশ্যই ডাক্তারবাবু রয়েছেন, ডক্টর এস ঘোষাল। ডক্টর ঘোষাল, নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। আচ্ছা, একজন বোধহয় ফোনে আছেন, ফোনটা নিয়ে নেবো কি? নিয়ে তারপর আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা শুরু করছি। আচ্ছা, কে আছেন বলুন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন। সুগার আছে, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুগারের পেশেন্ট প্রথমেই ফোন করেছেন। কতদিন হয়েছে, কত সুগার বলুন ডাক্তারবাবুকে। হ্যালো। আচ্ছা, কতদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছেন? খান না? ধরা পড়েছে কবে? 10 দিন হলো। এটা কি খাওয়ার পরে সুগার লেভেল? আচ্ছা, বয়স কত বললেন এখন? 35। বাড়িতে কারুর আছে, বাবা বা মায়ের? আচ্ছা, ঠিক আছে, আপনি একটু শুনতে থাকুন, আমি বলছি। কোথা থেকে বলছেন? কলকাতা। ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। হ্যাঁ, টিভিতে শুনুন, ডক্টর ঘোষাল আলোচনা করছেন। হ্যাঁ বলুন। তাহলে একদম চুপ করে কোনো কথা বলবেন না, সাইলেন্টলি ডক্টর ঘোষাল বলে যাচ্ছেন, আপনি শুনুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, ওনার যেটা সমস্যা, আমরা আজকে নিয়ে সুগার রোগ নিয়ে আলোচনা করব বলেছিলাম। তো ওনার যে প্রবলেমটা আছে, উনি এখন প্রি ডায়াবেটিক স্টেজে আছেন। জাস্ট সুগার রোগটা ধরা পড়েছে এখন, মানে 153 খাওয়ার পরে জাস্ট বর্ডার লাইনটা ক্রস করেছে। বয়স এখন উনি বললেন 35, এবং আপনার ওনার বাড়িতে একটা হচ্ছে সুগারের হিস্ট্রি রয়েছে, মায়ের রয়েছে উনি বললেন। তো আপনাকে আমি এখন একটাই কথা বলবো, আপনি একটু মর্নিং ওয়াক করার চেষ্টা করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার চেষ্টা করুন, তার সাথে মিষ্টি খাবার, আলু এবং ভাতটা কম খাওয়ার চেষ্টা করুন। মিষ্টি এবং আলুটা একদম বন্ধ করে দিন। এবং ভাতের পরিমাণটা মানে দিনে একবার খান, 100 গ্রাম চালের ভাত। তার সঙ্গে একটু হাঁটাচলা করুন। আর 1 মাস পরে আবার রিপোর্টটা করান, খাওয়ার আগে এবং খাওয়ার পরে। সেটা যদি বেশি থাকে, দেখুন নিচের দুটো হেল্পলাইন নাম্বার, আপনি তো এখন লিখতে পারবেন না যেহেতু মানে কারেন্ট নেই। নাম্বারটা আমি বলে দিচ্ছি, লিখে নিন, 9830235527। বুঝতে পারলেন? এই নাম্বারটা লিখে রাখুন। এই নাম্বারটায় যদি 1 মাস পরে দেখেন যদি কমছে না সুগারটা, এইগুলো মেনে চলার পরও, তাহলে একবার যোগাযোগ করে নেবেন। কারণ সুগার রোগে শরীরের মধ্যে তো পুষে রাখা কোনো লাভ নেই, কারণ ভবিষ্যতে যদি সুগারটা বাড়ে সবকিছু কন্ট্রোল করার পরেও, তাহলে কিন্তু এই সুগার রোগটা আপনার শরীরকে মানে অন্যান্য সমস্যা ফেলতে পারে। ঠিক আছে, এবার আজকে আমি আলোচনা করব সুগার রোগ নিয়ে। যদি লাইন চলে আসে দেখুন, আমি আরো ইনফরমেশন দেবো, যেগুলো শুনলে আপনার উপকার হবে এবং ভালো হবে। ঠিক আছে, একটু যোগাযোগ করে নিন হেল্পলাইনে।
সুগার ফেলে রাখবেন না। হ্যাঁ, এবার হ্যাঁ, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব, প্রথম পেশেন্টই সুগার রোগ নিয়ে আমাদের ফোন করলেন। এবার সুগার জিনিসটা আমায় যদি বুঝতে হয়, সুগার মেইনলি হচ্ছে আমাদের মডার্ন যে সায়েন্স রয়েছে, এখন আমরা 3 ধরনের সুগার বা 4 ধরনের সুগারকে আমরা সেপারেট করতে পারি। একটা ডায়াবেটিস মেলাইটাস, একটা ডায়াবেটিস ইনসিপিটাস, একটা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস, আর একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। ফোনটা আপনি নিয়ে আমি আবার আলোচনা আসছি। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বীরভূম থেকে কথা বলছি, মধুরিমা বসু। হ্যাঁ বলুন। সমস্যাটা হলো আমার বয়স 40+। আমার প্রায় না হাঁটু দুটো, স্পেশালি আমার ডান হাঁটুটা খুব যন্ত্রণা করে। আচ্ছা, এটা বিগত 1-2 বছর ধরে ঘটছে। খুব আগেও হতো, তবে মাঝে মাঝে অমাবস্যা পূর্ণিমা ধরে হতো। এখন তো প্রায় এই হাঁটু ব্যথাটা লেগে থাকে। হাঁটুতে কোনো ফোলা ভাব রয়েছে? ফুলে যাচ্ছে মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটুর যে মালাইটা কিটা আছে তার দুটো সাইড মানে অনেকটা উঁচু উঁচু হয়ে রয়েছে। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? হ্যাঁ, দেখিয়েছিলাম, এক্সরে করিয়েছিলাম। ডাক্তার কি বলেছেন? ডক্টর আমাকে দেখেছেন, কিন্তু প্রথমে বললেন অস্টিওআর্থ্রাইটিস, কিন্তু তারপরে সব রিপোর্ট সবকিছু দেখে বললেন অস্টিওআর্থ্রাইটিসও আছে, আর বাতের সমস্যা, যেটা বলছে অ্যাকিউট বাত আপনার হাঁটুর মধ্যে। বাচ্চা যখন জন্মে তখন মানে খুব যন্ত্রণাটা বেশি হয়, এবং মাঝে মধ্যে আবার একটু কম থাকে, কমে পারে, এরকম ব্যাপারটা পুরোপুরি নির্মূল হয় না। আয়ুর্বেদে কি এই বাত রোগটার সেরকম ভাবে কোনো ট্রিটমেন্ট আছে? একদমই ট্রিটমেন্ট আছে। আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি, এর আগে আয়ুর্বেদের ট্রিটমেন্ট করিয়েছেন না করাননি? না না না, আমি ওই অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক এর মধ্যেই ছিলাম। আয়ুর্বেদ সম্পর্কে অ্যাকচুয়ালি আমার খুব একটা নলেজও নেই, যে বিষয়টা কিভাবে কি ট্রিটমেন্ট হয় বা কিছু কি প্রসিডিওর। আচ্ছা, একটা ব্যাপার আমি একটু জানতে চাইবো ডাক্তারবাবু, অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসার ক্ষেত্রে যে মেডিসিন গুলো দেওয়া হয়, অনেকের ক্ষেত্রে আমি শুনেছি যে সেগুলো ব্যবহারের পর খুব মানে কারো পেটে পেইন হচ্ছে, হ্যাঁ, পেটে ব্যথার সমস্যাটা, পেটের নানান ধরনের হজমজনিত সমস্যা, এগুলো নাকি মেডিসিনটা দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে যায়। তো সেটা কি বিষয়টা আমাকে যদি একটু বলেন। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি সমস্তটা আপনাকে বলে দিচ্ছি কি থেকে কি হয় বা কি করলে কি সমস্যাটা হয়। ঠিক আছে, টিভিতে শুনুন ফোন রেখে। ধন্যবাদ ফোন করার জন্য। এবার ওনার যে সমস্যাটা, মেন সমস্যাটা, আগে সমস্যাটা নিয়ে বলি। অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট, যেটা উনি বললেন, আমাদের কি হয়, আমাদের উপরে ফিমার বোন রয়েছে, নিচে টিবিয়া ফিফুলা রয়েছে, মাঝখানে সিসাময়েড বোন প্যাটেলা, এবং তার মাঝখানে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, যেটা আমাদের হাঁটুটাকে মুভমেন্ট হতে সাহায্য করে। সেটা ডিউ টু এনি কারণ, ডিউ টু এনি কজ, যদি আমার সেই সাইনোভিয়াল ফ্লুইডটা ডিস্ট্রয় হতে থাকে, যেটা ওভারওয়েট থেকে হতে পারে, প্রিভিয়াস হিস্ট্রি অফ ইনজুরি থেকে, মানে আঘাতজনিত কোনো কারণ যদি আগে থেকে থাকে, বা কেউ যদি অ্যাথলিট থাকে, কেউ যদি অনেকক্ষণ দাঁড়িয়ে লং স্ট্যান্ডিং কাজ করে, বা অনেকের ক্ষেত্রে অনেকের বাড়িতে একতলা দোতলা বহুবার উঠতে হয়, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সাইনোভিয়াল ফ্লুইডটা যত বয়স যায় তত তাড়াতাড়ি কমতে থাকে। যেটা একটা সময় ছিল আমাদের মা ঠাকুমাদের দেখা যেত 50 বা 55 বছর বয়সের পর অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেমটা আসছে, কিন্তু এখনকার দিনে সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। শুধু অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট নয়, যে কোনো রোগের ক্ষেত্রে, সেটা সুগার হতে পারে, প্রেশার হতে পারে, থাইরয়েড হতে পারে, নিউ জেনারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কম বয়সের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তারও একটা নির্দিষ্ট কারণ রয়েছে। আগে আমি আপনাকে বলবো, এই যে হাড়ে হাড়ে ঘষা লাগছে, তার ফলেই তো ডিজেনারেশনটা হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে। আর আপনাকে ডাক্তারবাবু যেটা বলেছেন, এটা বাত রোগ। বাত রোগ আয়ুর্বেদ মতে সবাই জানে, বাত রোগ মানে হচ্ছে ব্যথার। এটা একদম ভুল কথা, এটা মাথা থেকে সরিয়ে ফেলেন। বাত রোগ মানে ব্যথার রোগ হতে পারে, কিন্তু বায়ু যেখানে ইনভলভ থাকে সেখানে নিউরোলজিক্যাল প্রবলেমও আসতে পারে। যেমন আমাদের একটা রোগ রয়েছে কম্পবাত বলা হয়, যেটা কিন্তু মডার্ন সায়েন্সে পার্কিনসন বলা হয়, যেটা কিন্তু নার্ভ এবং ব্রেন রিলেটেড প্রবলেম। তো বাত রোগ মানেই যে আপনার ব্যথা রোগ, এটা কিন্তু একদমই নয়। বাত রোগ মানে নিউরোলজিয়াল পেন হতে পারে, বা নার্ভের কোনো সমস্যা হতে পারে, বা ব্রেনের কোনো সমস্যা হতে পারে, সেইগুলো কিন্তু বাত রোগের মধ্যে পড়ে। তো আপনাকে আমি প্রথম কথা বলবো, হাঁটুর ব্যথার খুব ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদের রয়েছে। আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে পারেন, এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে উইদাউট পেন কেয়ার কিন্তু আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন, ব্যথার সমস্যা আসবে না। ভবিষ্যতে কোনো ইনজেকশন নেওয়া বা নি রিপ্লেসমেন্টের মানে সম্ভাবনা, সেগুলো কিন্তু অনেক দূরে সরে যাবে।
শুধুমাত্র আপনি প্রশ্ন করলেন, ভালো প্রশ্ন করলেন বলে আর একটা কথা আমি এর সাথে অ্যাড করে দিই, শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মানে মেডিসিনাল ট্রিটমেন্ট সেটা কিন্তু নয়, এর সাথে সাথে পঞ্চকর্ম ট্রিটমেন্টও আমরা দিই, যাদের ক্ষেত্রে আমরা দেখি ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে, যাদের ক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট দরকার, হিপ রিপ্লেসমেন্ট দরকার, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসের পেশেন্ট, সোরিয়াটিক আর্থ্রাইটিসের পেশেন্ট, যাদের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার দীর্ঘদিন ধরে রয়েছে, বা ক্যালকেনিয়াল স্পারের পেশেন্ট, যেটা আমাদের ক্যালকেনিয়াম বোন পায়ের তলায় অ্যাঙ্কেল জয়েন্টে বেড়ে যায়, ইউরিক অ্যাসিড গাউটি আর্থ্রাইটিসের পেশেন্ট, এদের ক্ষেত্রে কিন্তু পঞ্চকর্মটা যদি অ্যাডভান্স স্টেজে যায়, এই সমস্ত পেশেন্টের রোগ মানে দীর্ঘদিন ধরে ভুগছেন, 10 বছর 15 বছর 20 বছর, সেখান থেকে আর বের হয়ে আসতে পারছেন না, ব্যথার ওষুধ আর অতটা কাজ করছে না, হাঁটাচলা করতে গেলে দেওয়াল ধরে হাঁটতে হচ্ছে, একতলা দোতলা করতে পারছেন না, প্রচন্ড কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চকর্মটা খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট এবং পঞ্চকর্মটা তাদের ক্ষেত্রে খুব লাভদায়ক। এটা তো গেল হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট প্রসিডিওর এবং আপনি কতটা ভালো হতে পারবেন। এবং আরেকটা কথা আপনাকে বলে দিই, বীরভূম থেকে ফোন করেছিলেন, বোলপুরে কিন্তু আমাদের এনবিপি চেম্বার রয়েছে এবং সেখানে আমরা প্রত্যেক 15 দিন ছাড়া সেখানে যাই। আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখবেন, যেটা 9830235527 এবং 35537 রয়েছে, এই নাম্বারটা একটু নোট করে রাখবেন। কোনো কোয়ারি, কোনো প্রবলেম, কোনো জিজ্ঞাসা যদি থাকে এই নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করবেন। আর সেকেন্ড প্রশ্ন আপনার যেটা ছিল, কি ডাক্তার আয়ুর্বেদিক ওষুধ খেলে শুনেছিলাম কিছু পেটে ব্যথা হতে পারে, এটা একদম ভুল ধারণা। পেটে ব্যথা তখন হয় যদি তার কোনো গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে, যদি ইন্টেস্টিনাল মুভমেন্টে কোনো যদি তার কোনো সমস্যা থাকে, কোলাইটিসের যদি কোনো প্রবলেম থাকে, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস থাকে, যদি পূর্বে জিআরডি প্রবলেম থাকে, গ্যাস্ট্রোইসোফিজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, যদি তার হেপাটোমেগালি গ্রেড 2 বা গ্রেড 3 থাকে, যেখানে হজমের প্রবলেম এবং যেখানে কনস্টিপেশনের মতো সমস্যা যদি তার থাকে, সেক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে। কিন্তু পেটে ব্যথা প্রত্যেকের ক্ষেত্রে হবে সেটা কোনো মানে গ্যারেন্টি নেই বা সবার ক্ষেত্রে হয় না, এটা 100 জনের মধ্যে 1 জন বা 2 জনের হতে পারে। সেটা যদি ভালো ডাক্তারের হাতে পড়েন, ডাক্তারবাবু আগে প্রিভিয়াস যে হিস্ট্রিটা নেয়, কি আপনার কি কি সমস্যা রয়েছে, আপনি কি প্রেশারের ওষুধ খান, সুগারের ওষুধ খান, আপনার গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, আপনার পায়খানা পরিষ্কার হয়, একটা ভালো ডাক্তারের কাছে যখন যাবেন আপনার টোটাল হিস্ট্রিটা আগে নেবে, তারপরে তিনি মেন রোগ নিয়ে আলোচনা করবে। সেই যখন আমরা হিস্ট্রি টেকিংটা করি তখনই আপনি আপনার নিজের মুখ থেকেই বলবেন, ডাক্তারবাবু আমার হজম ভালো হয় না, বা খিদে পায় না, বা পেটের মধ্যে একটা জ্বালা ভাব থাকে, বা খেলে গ্যাস অম্বল হয়ে যায়, বুক জ্বালা করে, পায়খানা পরিষ্কার হয় না। আপনি যখনই এই কথাগুলো বলবেন তখনই আমরা কিন্তু ওই মেডিসিনগুলো দেবো না যেগুলো খেলে পেটে ব্যথা হতে পারে, অল্টারনেটিভ অন্য মেডিসিনগুলো তখন দেবো। তো আপনি নিশ্চিন্ত থাকবেন কি আয়ুর্বেদিক ওষুধ খেলে পেটে ব্যথা হবে না। আপনি একটু হোল্ড করুন, একটু সঙ্গে থাকুন ফোনে। তো আপনার যে প্রবলেমটা রয়েছে, যেটা আপনার পেটে ব্যথা, যেটা ভয়টা রয়েছে, এটা একদম এই সমস্যার মধ্যে আপনি পড়বেন না, বা এইটার মধ্যে আপনাকে ঢুকতেও হবে না। আপনি হাঁটুর জন্য দেখাচ্ছেন, হাঁটুর দিকে কনসেন্ট্রেট করুন এবং আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করুন, অবশ্যই ভালো হবেন। বোলপুরে পারলে যোগাযোগ করে নেবেন, দেখিয়ে নেবেন, ভালো থাকবেন। বীরভূমে বোলপুরে আমাদের চেম্বার আছে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, একটু যোগাযোগ করে নিন। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, কেউ, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, পায়ের প্রবলেম, পায়ে কি হয়েছে? হ্যাঁ বলুন, পায়ে কি হয়েছে? পায়ে কি হয়েছে বলুন। ব্যথা ব্যথা মানে 2-3 মাস হয়ে গেছে এরকম ব্যথা হচ্ছে। তারপরে না ওই বেশি হাতটাও ব্যথা করে, প্লাস আপনার ওই মটমট আওয়াজ করে, যদি একটু বেঞ্চে টেঞ্চে বসি অনেকক্ষণ পরে দাঁড়াতে গেলেই কিরকম একটা মত করে উঠছে। পায়ের কোন জায়গাটায় ব্যথাটা হয়? হাঁটুতেই শুধু? পায়ের মানে মানে গোড়াতে মানে হাঁটুতে। হাঁটুতে? এটা এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন না দেখানো হয়ে ওঠেনি? বলছি এর জন্য কোনো বলে ফেলেছেন আপনি? সব কথা বলা হয়ে গেছে? ডাক্তার দেখিয়েছেন? ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, আমার তো পেনকিলার দিয়েছে, তারপরে বলেছে বেশি ব্যথা হলে আবার অনেক কিছু অ্যাডভাইস করবে, ফিজিওথেরাপি করবে, সব বলেছে। আপনার বাড়ি কোথায়? কোথা থেকে ফোন করছেন? বাতের ব্যথা। আচ্ছা, বাতের ব্যথা। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন? হ্যালো।
হয়তো লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ। তো ওনার ক্ষেত্রে যেটা বলবো, আগের পেশেন্ট যেরকম ফোন করেছিলেন হাঁটু ব্যথার প্রবলেম, এনার ক্ষেত্রেও সেম সমস্যা, কি হাঁটু ব্যথার সমস্যা, হয়তো আর্লি স্টেজ অফ অস্টিও আর্থারাইটিস বা আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ পাওয়া যাবে, বা অস্টিওফাইটিক চেঞ্জ, ছোট ছোট হাড় তৈরি হয় ওখানে, সেটা পাওয়া যেতে পারে, বা সাইনোভিয়াল ফ্লুইডটা ডিস্ট্রয় হচ্ছে সেটা দেখা যেতে পারে, বা টিবিয়াল স্পাইকিং দেখা যেতে পারে। আমাদের যে টিবিয়া ফিবিউলা নিচে দুটো বোন রয়েছে, তার মধ্যে টিবিয়ার ওপরের অংশটা ছুঁচালো হয়ে যায়, ছুঁচের মতো হয়ে গিয়ে উপরের অংশে মানে ফিমারে বা আপনার প্যাটেলার উপরে খোঁচা দেয়। তাতে কি হয়, একটা ব্যথা সৃষ্টি হয়। সেই ব্যথাটাও কিন্তু অনেকে হাঁটু ব্যথার সাথে গুলিয়ে ফেলেন। হাঁটু ব্যথা টিবিয়াল স্পাইকিং এর পেনটা কিন্তু টোটাল ডিফারেন্ট, আলাদা ব্যথা। তো আপনি ডাক্তারকে দেখিয়েছেন, ডাক্তার পেন কিলার দিয়েছে, ওনার শাস্ত্র মতে উনি যেভাবে ট্রিটমেন্ট করার দরকার সেই ট্রিটমেন্ট প্রসিডিওরটা আপনাকে বলেছেন, ব্যথার ওষুধ দিয়েছেন, যদি না কমে এরপরে বলেছেন ফিজিওথেরাপি করবেন বা অন্যান্য ট্রিটমেন্ট করবেন বা ইনজেকশন করবেন, সেটা ওনার প্যাথি অনুসারে উনি ডেসক্রাইব করেছেন। কিন্তু আয়ুর্বেদ মতে কোনো ফিজিওথেরাপি হয় না, বা কোনো আমরা অ্যাডভাইস করি না, বা ইনজেকশন নেওয়ার, হাঁটুতে ইনজেকশন নিতে হবে বা হাঁটু থেকে জল বের করতে হবে থ্রু ইনজেকশন, এইগুলো আমরা কিন্তু কোনো অ্যাডভাইস করি না, বা আমরা কোনো পেন কিলার অ্যাডভাইস করি না, বা কোনো স্টেরয়েড ইউজ করি না। এটা আয়ুর্বেদ মতে চিকিৎসা, এইগুলো করা হয়। তো আমি চাইবো কি প্রত্যেক প্রোগ্রামে আমরা এটা আমরা অ্যাওয়ার করতে চাই, যারা পেশেন্ট হিসেবে আপনারা ফোন করছেন বা যারা ফোন লাইনটা আজকে পাচ্ছেন না, হয়তো প্রোগ্রামটা ফলো করছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, চেষ্টা করবেন পেন কিলার এবং স্টেরয়েড থেকে দূরে থাকার। এটা আপনার ভালোর জন্য বলছি। দেখুন, অ্যাকিউট কন্ডিশনে যেখানে যাবেন, যেখানে কিছু করার নেই, সেখানে আপনাকে স্টেরয়েড নিতেই হবে, পেন কিলার নিতেই হবে, অপারেশন করতেই হবে, সেখান থেকে কিন্তু কোনো রাস্তা নেই। কিন্তু যখন যে রোগগুলো আপনি দেখছেন ক্রনিক, দীর্ঘদিন ধরে ব্যথার রোগ, দীর্ঘদিন ধরে স্কিনের রোগ, সেখানে কেন আপনি স্টেরয়েডটা ইউজ করবেন? সেখানে তো আপনার অল্টারনেটিভ মেডিসিনে ভালো ট্রিটমেন্ট রয়েছে, যেখানে গিয়ে আপনারা ভালো হতে পারেন, সুস্থ হতে পারেন। তো আপনাকেও আমি বলবো আয়ুর্বেদের হাত ধরুন, হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, একটুখানি নোট করে নিন, নোট করে একটু যোগাযোগ করে নিন, নিয়ারেস্ট যে কোনো চেম্বারে একটু অ্যাপয়েন্টমেন্ট করে সময় মতো দেখিয়ে নিন। এক্সরে যদি হয়ে থাকে এক্সরে রিপোর্টটা নিয়ে আসবেন, এবং কি কি ওষুধ খেয়েছেন সেই প্রেসক্রিপশনগুলো নিয়ে আসবেন। দেখে আমরা যেভাবে বলবো সেভাবে শুনলে আশা করব 4 থেকে 6 মাসের মধ্যে আপনার এই ব্যথার সমস্যাটা ঠিক হয়ে যাবে। ভবিষ্যতে কখনো এই ব্যথার রোগ থেকে আপনাকে ভুগতে হবে না। যেটা নিয়ে আলোচনা শুরু করলাম ডায়াবেটিস, সেটাও যেরকম ঘরে ঘরেই বাতের রোগ, ব্যথা যন্ত্রণাও কিন্তু অনেক মানুষ ভীষণভাবে ফিল করছেন ঘরে বসে, এবং তাই তো আপনারা এত মানুষ ফোন করেন। হেল্পলাইন নাম্বার সবার জন্য খোলা, কাছাকাছি চেম্বারে এসে একবার দেখিয়ে নিন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, আপনারা কিন্তু অবশ্যই সুস্থতা লাভ করবেন। কে আছেন বলুন, এবার ফোনে কেউ আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দমদম থেকে বলছি। দমদম থেকে বলুন, কি প্রবলেম? বলছি মানে আমার বাবার মানে একটু কাশির সমস্যা, সারা বছরই মানে ওনার কাশিটা হয়। আচ্ছা, ওটা কোন কারণে মানে আচ্ছা, যদি থাকে? এটা কতদিন হচ্ছে বাবার? কতদিন হচ্ছে? বাবার হচ্ছে কয়েক বছর ধরেই হচ্ছে, আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধও খায়, কমে না। বয়স কত এখন? বয়স নেই 70। আচ্ছা, আইজি বলে কোনো রিপোর্ট বা চেস্ট এক্সরে কিছু করিয়েছিলেন ডাক্তাররা? হ্যাঁ, আগে করিয়েছে, অনেক আগে এটা করানো হয়েছে। সেটা কতদিন আগে? তাও 1 বছর আগে করিয়েছে। ডাক্তাররা কি বলেছিলেন দেখে? বাবা একটু মানে স্মোক করতো, ওটা করে সব কারণেই বলেছিল, বারণ করেছিল করতে। এখন কি ধূমপান করেন না করেন না? না, একটু মানে কমিয়েছে, করে কিন্তু অনেকটা কমিয়েছে। আচ্ছা, ঠিক আছে। কোনো ইনহেলার নিতে হয় না, শুধু ওষুধই খান? না 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 না, কিছু দিতে হয় না। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। আমরা 12 মাস কাশি। হ্যাঁ, কাশির যে সমস্যাটা, এটা হচ্ছে আমরা ওনার যে বাবার যে সমস্যাটা হচ্ছে, এটা ক্রনিক সিওপিডির মধ্যে পড়ে গেছে, মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার বা ডিজিজ বলা হয়। তো এটা কি হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে স্মোকিং যদি করে থাকি, এটা আমাদের লাংসের উপরে একটা এফেক্ট ফেলে, যার থেকে আমাদের এই সমস্যাটা আসে। বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন বা আপনার ব্রঙ্কাইটিস হতে পারে, অ্যালভিওলাইটিস হতে পারে, বিভিন্ন ধরনের চেস্টে লাংসের সমস্যা রয়েছে, সেইগুলো হলে, এবং আমরা ওষুধটা ব্যবহার করছি, যে অনেকের ক্ষেত্রে শুনে থাকবেন কি একটা মানে পাফ ইউজ করা হয় বা নেবুলাইজার ইউজ করা হয়। ওটা করে কি হয়, আমাদের ব্রঙ্কোডাইলেটর, যেটা ব্রঙ্কাস রয়েছে আমাদের মানে শ্বাসনালী, যেটা ওটাকে বড় করে চওড়া করে দেওয়া হয়, যাতে ইজিলি শ্বাস প্রশ্বাসটা যেতে পারে, যাতে শ্বাসকষ্টটা না হয়। কিন্তু আবার ওইটার অ্যাকশন চলে গেলে আবার ব্রঙ্কাসটা আস্তে আস্তে সরু হয়ে যেতে থাকে, যেখানে আবার শ্বাসের প্রবলেমটা আসে। পার্মানেন্ট কিওর কিন্তু এখানে হচ্ছে না, এই শ্বাসকষ্টের সমস্যাটা আপনার রয়ে যাচ্ছে। তো এটাকে যদি পার্মানেন্ট
কিওর করতে হয় বাবাকে বলবেন যতটা পারবেন স্মোকিংটা কমিয়েছে তো খুব ভালো কথা, যদি বন্ধ করতে পারেন সব থেকে ভালো। সকালবেলা উঠে তুলসী পাতা খাবে, 10টা তুলসী পাতা চিবিয়ে তার রসটা খাবে, তার সাথে কাঁচা হলুদের রস খাবে, গোলমরিচ এবং আদা এবং দারচিনি এবং যষ্ঠী মধু, এই কয়েকটা জিনিস গোলমরিচ, দারচিনি, যষ্ঠী মধু এবং আদা, এইগুলোকে গরম করে জলটা দিয়ে গার্গেল করতে বলবেন। সকালবেলা 10টা করে তুলসী পাতা চিবিয়ে খেতে বলবেন। সারাদিনে একটা করে কাঁচা আমলকি খাবে উইদাউট লবণ। এইগুলো মেনে চলবেন এবং তারপরে আপনার যে সমস্যাটা ক্রনিক সিওপিডি সমস্যাটা, যেটাকে আমরা সিওপিডি বলা হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটা বললাম, এইটা যদি পার্মানেন্ট কিওর করতে চান আয়ুর্বেদে খুব ভালো ওষুধ রয়েছে। একবার আয়ুর্বেদের হাত ধরুন, দমদম থেকে ফোন করেছিলেন, মধ্যমগ্রাম এবং হাতিবাগান দুটো জায়গায় আপনার চেম্বার পাবেন, দুটোই নিয়ারেস্ট চেম্বার আপনার নর্থ ক্যালকাটায়, এবং মধ্যমগ্রামটা আমাদের হেড অফিস এবং তার সাথে হাতিবাগান চেম্বার প্রত্যেক বুধবার করে হয়। তো এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় বাবাকে নিয়ে একটু যোগাযোগ করুন। কয়েকটা ব্লাড রিপোর্টও করার দরকার রয়েছে, ব্লাড ফর আইজি, ইমিউনোগ্লোবুলিন ই যেটাকে বলা হয়, এবং একটা রিসেন্ট এক্সরে রিপোর্ট আমাদের দেখার দরকার রয়েছে। এইগুলো দেখে নিয়ে আমরা যেভাবে বলবো সেভাবে মেনে চললে এই সমস্যাটা, কারণ এখন 70-72 বছর বয়স, আরো যখন বয়সটা বাড়বে 5-7 বছর পরে এটা আরো কিন্তু বাড়তে পারে। আমাদের আয়ুর্বেদে কিন্তু এই রোগ সম্বন্ধে অলরেডি ব্যাখ্যা দেওয়া রয়েছে আমাদের শাস্ত্রে। এটাকে আমরা শ্বাসরোগের মধ্যে বলি। শ্বাসরোগের বিভিন্ন ডিভিশন রয়েছে, প্রতমুখ শ্বাস রয়েছে, সন্তমুখ শ্বাস রয়েছে। তো সেইগুলো মেনটেন করে, সেগুলো দেখে নিয়ে, এবং কোনটায় বায়ু প্রকোপিত, কোনটায় পিত্ত, কোনটায় কফ প্রকোপিত আমাদের শ্বাসরোগ, সেটা আমাদের দেখে নিতে হয়, বা দ্বন্দ্বজ বা ত্রিদোষজ, সেটা দেখে নিয়ে আমরা ট্রিটমেন্টটা করি। এবং তার সাথে আমরা যেগুলো, আমি আপনাকে যেগুলো বললাম ঘরে করার জন্য, তুলসী পাতা, হলুদ, গোলমরিচ, দারচিনি, যষ্ঠী মধু এবং আদা, এই যেগুলো দিয়ে আমি যেভাবে করতে বললাম সেটা মেনটেন করে চলুন। তার সাথে স্মোকিংটা যদি ছেড়ে দিতে পারে খুব ভালো, এবং আয়ুর্বেদিক মেডিসিন খাওয়ান, অবশ্যই বাবা দেখবেন ভালো হয়ে যাবে। হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখবেন প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে, এবং প্রত্যেকটা যারা আজকে ফলো করছেন প্রোগ্রামটা, কেউ হয়তো ফোনে পাবেন, কেউ ফোনে পাবেন না, কিন্তু হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখবেন। কোনো অসুবিধা হয়তো আজকে আসতে পারছেন না, 6 মাস পরে আসবেন, হয়তো এখন কলকাতায় নেই বা রাজ্যের মধ্যে নেই, রাজ্যের বাইরে আছেন, আসবেন, কিন্তু কোনো কোয়ারি, এইটা আমার হয়েছে, এই রোগের কি চিকিৎসা রয়েছে, এই রোগের চিকিৎসা করে কি আমি সুস্থ হতে পারবো, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে জেনে নিতে পারেন। সেই জন্য বলছি, আমাদের প্রোগ্রাম হয়তো আপনি পাবেন ফেসবুক, টুইটারে পাবেন বা অনলাইনে পাবেন, কিন্তু সেটা কিন্তু খুঁজতে হবে। কিন্তু হেল্পলাইন নাম্বারটা হাতের কাছে থাকলে সহজে আপনি কথা বলে নিতে পারবেন। তো আপনি একবার দমদম থেকে আমাদের নিয়ারেস্ট চেম্বার, যে কোনো একটা চেম্বারে যোগাযোগ করুন আপনার বাড়ির কাছে, অবশ্যই বাবা ভালো থাকবেন। সামনের 25 তারিখ চেম্বার আছে শ্যামপুরে ডক্টর বি শর্মা থাকছে। আমি রিসেন্ট চেম্বার গুলো বলে দিচ্ছি, কখন কোথায় কোন ডাক্তারবাবুকে কোন চেম্বারে পাচ্ছেন। শ্যামপুরে তো আমাদের ওপেনিং হয়ে গেছে 25 তারিখ, আপনারা কিন্তু শ্যামপুরে পাচ্ছেন আবারও নেক্সট চেম্বার ডক্টর বি শর্মা। এরপরে বলে দিই আবার খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। শিলিগুড়িতে আজ যিনি উপস্থিত আমাদের লাইভে, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকছেন। বহরমপুরে ডক্টর এ হালদার। ক্যানিং এ আবার ওপেনিং হচ্ছে, ক্যানিং এ কিন্তু 26 তারিখ ওপেনিং, ওপেনিং এ ডক্টর বি শর্মা থাকবেন ক্যানিং চেম্বারে। আচ্ছা, জামশেদপুরে আপনারা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে। কৃষ্ণনগরে ডক্টর এ হালদার। এরপর আবার গুয়াহাটি আমাদের নর্থ বেঙ্গলে তো অনেকগুলো চেম্বার ক্লিনিক আছে। আসামের গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল থাকবেন। আবারও ডিব্রুগড় আসামেও ডক্টর এস ঘোষাল থাকছেন সামনের সপ্তাহতেই। আপনারা পাচ্ছেন বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, আসানসোলে ডক্টর বি শর্মা, দিল্লিতে ডক্টর বি শর্মা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকছেন। ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন। রিসেন্ট চেম্বারগুলো আমি বলে দিচ্ছি। আর পাচ্ছেন আপনারা আগরতলাতে ডক্টর বি শর্মাকে, শিলচরে ডক্টর এন ভট্টাচার্যকে। আর রেগুলারলি কলকাতা চেম্বার আছে, আমি বাইরের গুলো একটু বলে দিলাম আপনাদের। আর 9830235527 এবং 37 তো রয়েছেই খোলা হেল্পলাইন নাম্বার। রেড স্ট্রিপে দেখুন, টিভিতে তাকালেই দেখতে পাচ্ছেন, ফেসবুক ইউটিউবেও থাকছে প্রোগ্রাম, আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার প্রোগ্রাম। আপনারা কিন্তু হেল্পলাইনেও যোগাযোগ করতে পারবেন। হেল্পলাইন মোবাইল নাম্বার দুটো লিখে নিন, 9830235527 এবং 37। কলকাতায় ল্যান্সডাউন চেম্বার, শিশু মঙ্গলের অপোজিটে ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতায় আপনারা পাবেন ল্যান্সডাউন চেম্বারে, শিশু মঙ্গল হসপিটালের ঠিক অপোজিটে আপনারা পেয়ে যাচ্ছেন রেগুলারলি। খিদিরপুরে বুধবার, হাতিবাগানেও বুধবার। আচ্ছা, আমতলা দক্ষিণ 24 পরগনা, যেটি আমি বারবার বলি, বেহালা, ঠাকুরপুকুর, তারপর জোকা, তারপরে আমতলা। ডায়মন্ড হারবারে প্রচুর মানুষ আমতলায় আসছেন, আমতলায় দেখিয়ে নেবেন। আর মধ্যমগ্রামে আমাদের হেড অফিস। বাংলাদেশে তো নিয়মিত চেম্বার আছেই, মুম্বাই, ব্যাঙ্গালোর, সর্বত্র। দিল্লির চেম্বার আমি বলে দিয়েছি 22 তারিখ।
দিল্লিতে পাচ্ছেন আপনারা। সামনের দিল্লিতে কিন্তু 22শে ফেব্রুয়ারি আপনারা ডক্টর শর্মাকে পেয়ে যাবেন। আচ্ছা, হাওড়াতে হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে আপনারা চেম্বার নিয়মিত পাচ্ছেন। আমরা ইন্টারভিউ পার্টে যাব। ইন্টারভিউয়ে পেশেন্টরা কি বলছেন না বলছেন সবটাই একটু করে আমরা সময় পেলেই শুনিয়ে নিই, তারপর আবার আমরা ফিরবো, আমরা ফোন নেব। আর অবশ্যই আপনারা কিন্তু ডক্টর ঘোষালকে আজকে পেয়েছেন, ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি। কিছুটা হয়েছে আলোচনা, আর অনেকটা বাকি। ডায়াবেটিস সম্বন্ধে আরো অনেক কিছু জানবো। আপনারা একটুখানি আমরা চলুন সবাই মিলে পেশেন্টদের বাইট গুলো, ইন্টারভিউ গুলো একটু দেখি, তারপর আবার আমরা স্টুডিওতে ফিরবো। আপনারা সবাই সঙ্গে থাকুন আমাদের। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠান এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কতদিন হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি
প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম, আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য ধন্যবাদ। নমস্কার। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা, আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস।
3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার, এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181, তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি। আমি নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? লাইভ অনুষ্ঠান এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের জনপ্রিয়তম লাইভ ফোন ইন অনুষ্ঠান। বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সবসময় পাই, আজকেও পেয়েছি, এবং ডায়াবেটিস নিয়ে আলোচনা নিয়মিত হচ্ছে, আজকেও হচ্ছে। আপনারা অবশ্যই ফোনেও আসবেন আর মন দিয়ে আলোচনাগুলো শুনুন। হেল্পলাইন নাম্বার সবার জন্য খোলা, আমি বারবার টিভি প্রোগ্রামে সবসময় বলে দিই আপনাদের। অনেক মানুষ ফোন করছেন, তার পাশাপাশি আমাদের সীমিত সময়ের বাইরেও আপনাদের জন্য সব সময় হেল্পলাইন নাম্বারে ফোন লাইন খোলা থাকবে এবং আপনারা কথা বলতে পারবেন। 9830235527 এবং 37 রয়েছেন উপস্থিত স্টুডিওতে ডক্টর এস ঘোষাল। ডাক্তারবাবু, আজকে আমরা অবশ্যই যেরকম সুগার নিয়ে একটু জানছি, যে সুগারের ব্যাপারটা নিয়ে কিন্তু আরো জানবো বিশদে। সুগার এত কেন ছেয়ে যাচ্ছে, এর জন্য কি দায়ী, কেন, কারণ কি কি আমাদের সুগার এত বেশি হওয়ার ক্ষেত্রে, এবং বয়সটা ভ্যারিকেট না, বয়স কিন্তু এখন ছোট বয়সেও ধরা পড়ে যাচ্ছে। 25, 22 সব দেখছি সুগার হচ্ছে, 30 তারপরেই সুগার এসে যাচ্ছে। একটু এই প্রসঙ্গে বলুন। একদমই, আমি যেখানে ছিলাম এখন মডার্ন সায়েন্স মতে যদি দেখা যায় আমাদের ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস যেটা বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, শিশুদের ক্ষেত্রে, এবং ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আর আমরা আয়ুর্বেদে যদি এই রোগটাকে ধরতে পারি, এটাকে আমরা প্রমেহ রোগের মধ্যে ধরবো। এবং প্রমেহ রোগের মধ্যে আমরা জানি কি আমাদের দোষগুলোকে 3 ভাগে ভাগ করা হয়, বায়ু, পিত্ত এবং কফ। বাতজ প্রমেহের মধ্যে 4টে প্রমেহ, পিত্তজ প্রমেহের মধ্যে 6টা এবং কফজ প্রমেহের মধ্যে 10টা মানে প্রমেহ রোগ রয়েছে, যেটা ডায়াবেটিস এখনকার দিনে। এবং সেই বাতজ প্রমেহের মধ্যে একটাকে আমরা ধরি মধুমেহ, একটা ভাগ হচ্ছে মধুমেহ 4টের মধ্যে। সেই মধুমেহ রোগটাকে এখনকার দিনে বলা হয় ডায়াবেটিস মেলাইটাস। তো আমরা বুঝতে পারছি আজ থেকে 5000 বছর পূর্বে যে রোগগুলো সম্বন্ধে ডিটেলসে বলা রয়েছে। এই যে আমরা সুগারকে সাইলেন্ট কিলার বলি, কেন সাইলেন্ট কিলার বলি? কি আমাদের ডায়াবেটিস থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের সমস্যা আসছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি আসছে, নার্ভের সমস্যা, তারপর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, সিকেডির মতো সমস্যা যেটা কিডনিকে নষ্ট করে দিচ্ছে, ডায়ালিসিস নিতে হচ্ছে, হার্টের প্রবলেম। সেম কথাটাই কিন্তু আজ থেকে 5000 বছর পূর্বে লেখা রয়েছিল কি প্রমেহ পীড়কা বলে, মানে প্রমেহ হলে, মানে মধুমেহ হলে, সুগার হলে তার কি কি পীড়কা, মানে তার কি কি সাইড এফেক্ট হতে পারে, সেটা কিন্তু আজ থেকে 5000 বছর পূর্বেই লেখা রয়েছে। তো সায়েন্স এতটা মানে এগিয়ে ছিল তখনকার দিনেও, কি এখনকার দিনে সেটাকে ফলো আমরা করছি। তো তাহলে সেখান থেকে বুঝতে পারছি এখনকার দিনে যে মেডিসিনগুলো আমরা খাচ্ছি, যেগুলো বানানো হচ্ছে সিনথেটিক বা বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে, তো তার থেকে আমরা যে ভেষজ চিকিৎসাটা, যেটা অরিজিনাল আয়ুর্বেদ চিকিৎসা, যেটা হার্বাল চিকিৎসা, সেটা করলে আমরা কতটা উপকৃত হতে পারবো। তো প্রত্যেকটা সুগারের পেশেন্টের ক্ষেত্রে বলবো আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরুন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। আচ্ছা, ফোনও তো নিতে হবে, মাঝে মাঝে ফোন চলে আসছে, আপনারা ফোন করছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছেন, সব বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের আমরা পাই ক্লিনিকে, চেম্বারে, আমি সব বলে দেবো, চেম্বার, ক্লিনিক। আর অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বারও লিখে রাখুন। ফোনে কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আমি বর্ধমান থেকে বলছি। বলুন। বর্ধমান থেকে ডাক্তারবাবুর সাথে কথা বলবো? হ্যাঁ, ডাক্তারবাবু আছেন লাইভ প্রোগ্রামে, ডক্টর ঘোষাল। বলুন আপনার কি প্রবলেম, বলুন। হ্যাঁ বলুন, নমস্কার, কি সমস্যা?
বলছি ডাক্তার আমার না রাতে করে ঘুম হচ্ছে না। আচ্ছা, বয়স কত এখন? এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? দিন 15 তো হবে। এটা আগে কখনো হতো না? না। প্রেসার, সুগার বা কিছু থাইরয়েডের ওষুধ খান? না, আমি কিছু খাই না। যে কাজটা করছেন সেটা কি খুব ওয়ার্ক প্রেসার তার খুব বেশি, মানে চিন্তা ভাবনা, খুব দুশ্চিন্তা? কাজের প্রেসার। রাত্রি জাগতে হয়? না না না। রাত্রে ঘুমোতে যাওয়া হয় কটার সময় মোটামুটি? 11:30 12টা। আর সকালবেলা ওঠেন কটায়? আমার তো ঘুম লেগে যায়, আমি বুঝি না সে দেখি না। মানে বিছানা ছাড়েন কটার সময় মোটামুটি? 8টা। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে বর্ধমানের কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি আপনার কি করলে সুবিধা হয়। শুনুন টিভিতে। হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য। এটাও কমন রোগ, ইনসমনিয়া, ঘুম আসে না। ভাবলে বলে ঘুম ভেঙে যায় কিন্তু আমি শুয়ে থাকি, বলছেন ডাক্তার। শুনুন, একদমই ঠিক কথা। এই যে ইনসমনিয়ার প্রবলেম বা স্লিপলেসনেস, বা এই যে আমার ঘুম আসছে না, বিছানায় শুয়ে আছি ঘুম আসছে না, বা অল্প আওয়াজ হলো খুব ঘুমটা মানে খুব মানে দুর্বল পাতলা ঘুম যেটাকে বলা হয়, অল্পতেই ঘুম ভেঙে যাচ্ছে, তারপর কিছুতেই চোখ লাগছে না, বিছানায় পড়ে থাকছি, এটা ভুরি ভুরি মানুষের কমপ্লেন রয়েছে এই রোগে। কিন্তু আমরা জানতে হবে যে আমাদের একটা সাউন্ড স্লিপের দরকার রয়েছে, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আমাদের সাউন্ড স্লিপ লাগবে। কারণ যে জিনিসটা আমাদের শরীরের মধ্যে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ অর্গান, সেটা হচ্ছে ব্রেন। আমার ব্রেনের মাধ্যমে আমার সারা শরীরের ফাংশন চলছে। ব্রেনের যদি কোনো জায়গায়, ব্রেনের এক একটা সেন্টার থাকে, 1 নম্বর সেন্টার, 2 নম্বর সেন্টার, 3 নম্বর, এইভাবে 40-42টা সেন্টার রয়েছে ব্রেনে। এক একটা সেন্টারের এক একটা কাজ। কোনো সেন্টারের কাজ চোখ দিয়ে দেখানো, কোনো সেন্টারের কাজ কানে শোনানো, কোনো সেন্টারের কাজ হাত নাড়ানো, কোনো সেন্টারের কাজ পা নাড়ানো, এরকম বিভিন্ন ধরনের সেন্টার আছে। কোন সেন্টারের কাজ হচ্ছে গন্ধটাকে মানে উপলব্ধি করা, কোন সেন্টারের স্বাদটাকে উপলব্ধি করা। তো যে কোনো একটা সেন্টার যদি ক্ষতিগ্রস্ত হয় ব্রেনের মধ্যে, যে কোনো একটা ফাংশন কিন্তু আমাদের শরীর থেকে নষ্ট হতে পারে। এবং সেই ব্রেনটা যেটা সারাদিন কাজ করছে, এত জটিল কাজ করছে, তার কিন্তু একটা ঘুমের দরকার রয়েছে। আমাদের যেমন ঘুমের দরকার রয়েছে, তারও একটা সময় দরকার রয়েছে যে সময়টা সে কাজ করবে না, সে বিশ্রাম নেবে। সেই বিশ্রামের টাইমটা হচ্ছে আমাদের রাত্রে 4 থেকে 5 ঘন্টা সাউন্ড স্লিপ। যদি এই সাউন্ড স্লিপটা আমাদের শরীরে না থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে বিভিন্ন সমস্যা দেখা যাবে। অ্যাংজাইটি, টেনশন বা স্লিপলেসনেস বা অনিদ্রা থেকে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়। প্রেশার আসতে পারে, সুগার আসতে পারে, আপনার হচ্ছে মাইগ্রেনের মতো সমস্যা আসতে পারে, আপনার অ্যাংজাইটি টেনশন বেড়ে যেতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেম আসতে পারে, পার্কিনসনের মতো রোগ আসতে পারে। তো এই যে ঘুম আসছে না, ঘুমটাকে আপনাকে নিয়ে আসতে হবে। কি করে আনবেন? আপনি অ্যালোপ্যাথি ঘুমের ওষুধ খেয়ে নিলেন, আপনার ঘুম হয়ে যাবে। কিন্তু এখনকার দিনে অনেক মানুষ সচেতন হয়েছে কি আমি অ্যালোপ্যাথি ঘুমের ওষুধ খাবো না। আমার বহু পেশেন্ট রয়েছে, বারবার আমায় জিজ্ঞেস করে কি ডাক্তারবাবু, এই যে একটা ওষুধ ডাক্তারবাবু আমায় দিয়েছিল আগে, এটা কি আমি বন্ধ করে দেবো? এটা তো ঘুমের ওষুধ, এটাই যদি আমার অভ্যেস হয়ে যায়, নতুন নতুন যারা দিয়েছে হয়তো ডাক্তারবাবুরা, আমি বলি অবশ্যই বন্ধ করবেন, কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পর। হঠাৎ করে বন্ধ করে দিলে একটা ডিস্টেন্স হয়ে যাবে এবং ঘুমের ব্যাঘাত আসবে। আগে আমরা ওষুধটা দেবো, সেটা আপনার শরীরে কাজ করা শুরু করবে, তারপরে ওটা আস্তে আস্তে ট্যাপারিং ওয়েতে আমরা বন্ধ করব। তো আপনার ক্ষেত্রেও বলছি। এবং কিছু কিছু আমাদের যে মেদ্ধ রসায়ন কয়েকটা রয়েছে, ব্রেনের কয়েকটা খাবার রয়েছে, আমরা যেমন খাবার খাই পেট ভরানোর জন্য, সেরকম আমাদের ঘুমের জন্য বা ব্রেনের জন্য কয়েকটা মেদ্ধ রসায়ন বলা আছে। 4টে বেস্ট রসায়ন আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা রয়েছে। তার মধ্যে একটা ব্রাহ্মী, একটা শঙ্খপুষ্পী, একটা জটামাংসী, এইভাবে 4টে বলা রয়েছে। তো একটা হচ্ছে মন্ডুকপর্ণী। এই 4টে হচ্ছে বেস্ট হচ্ছে মেদ্ধ রসায়ন। এই জটামাংসী কিন্তু কিনতে পাওয়া যায়, রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন। জটামাংসীর অন্য নাম হচ্ছে ভূত জটা। দেখতে অনেকটা সাধুদের জটার মতো, মানে জটা যেরকম থাকে সেই ঝাঁটাকাঠির মতো অনেকটা, তো ওই জটার মতো বলে ওর নাম হচ্ছে জটামাংসী, বা ওটাকে ভূত জটা বলা হয়। আমরা ব্রাহ্মী পাই, আমরা শঙ্খপুষ্পী মার্কেটে কিনতে পাই। জটামাংসী কিন্তু অতটা লোকে পরিচিত নয়। তো এই জটামাংসীটা রাত্রিবেলা ভিজিয়ে রেখে তার জলটা খাবেন, দেখবেন এই ঘুমের প্রবলেমটা আস্তে আস্তে কেটে যাবে। এবং তার সাথে কিছু থেরাপি রয়েছে আয়ুর্বেদে, যেমন শিরোধারা বা শিরোবস্তি বা শিরোলেপ, শিরোপিচু, এগুলো কিন্তু এক একটা আয়ুর্বেদিক থেরাপি, যেগুলো কিন্তু আমাদের এই ধরনের অনিদ্রা যাদের রোগে ভুগছেন, যাদের ঘুম হচ্ছে না, যাদের কর্মক্ষেত্রে অত্যধিক অ্যাংজাইটি টেনশন রয়েছে, আমরা বহু পেশেন্ট আমাদের এরকম রয়েছে, শুধু শিরোধারা, শিরোবস্তি, শিরোপিচু, শিরোলেপ নিতে আসে। তাদের এখনো সেই সমস্যাটা হয় না, কিন্তু তারা বলে ডাক্তারবাবু আমাদের শরীরটাকে রিজুভিনেট করতে হবে। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে 2টো থেরাপি রয়েছে, একটা রসায়ন থেরাপি, একটা বাজিকরণ থেরাপি। রসায়ন থেরাপিটা মানে কি,
আমাদের শরীরটাকে রিজুভিনেট করা। আমাদের শরীর তো রেগুলার কাজ করছে, এটা মেশিনের মতো, মেশিনটাকে আমাদের অয়েলিং করতে হবে, মেশিনটা সার্ভিসিং করতে হবে। সেরকমই অনেক বহু ভালো ভালো পেশেন্ট রয়েছে আমাদের, যারা শুধু আমাদের কিছু সিলেক্টিভ থেরাপি নিতে আমাদের সেন্টারে আসে, কি ডাক্তারবাবু আমি শিরোধারা নেবো 1/2 ঘন্টা বা 1 ঘন্টা, বা আমি ডাক্তারবাবু শিরো পিছু শিরোবস্তি নেবো, শিরো লেপ নেবো। এইগুলো আবার শিরো ধারা আবার অনেক ধরনের রয়েছে, তক্রধারা রয়েছে, তৈলধারা রয়েছে। তক্রধারা মানে কি দুধ দিয়ে দেওয়া হয়, তার সাথে বিভিন্ন হার্বস মিশিয়ে দেওয়া হয়, আবার তেল দিয়ে দেওয়া হয়, সেই তেলের মধ্যে বিভিন্ন হার্বস মিশিয়ে দেওয়া হয়। এবং কি আমাদের যে সেন্টার, আমাদের মাথার সেন্টার কি আমাদের থার্ড আই বলা হয়। আমরা জানি কি আমাদের ভগবান শিবের একটা থার্ড আই, তৃতীয় নেত্র বলা হয়। নেত্রটা কোথায় রয়েছে? দুটো ভুরুর মাঝখানে। এই পয়েন্টটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে বলা হয় গ্ল্যাবেলা। গ্ল্যাবেলা, এই গ্ল্যাবেলা কেন এত ইম্পর্টেন্ট? গ্ল্যাবেলার মধ্যে হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড থাকে। পিটিউটারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের সমস্ত হরমোনকে আমাদের শরীরে নির্গত করতে সাহায্য করে, এবং এই গ্ল্যান্ডটা যখন অ্যাক্টিভেট থাকে তখন শরীরের সমস্ত ফাংশন নর্মাল থাকে এবং শরীর সমস্ত কাজ করতে পারে। এবং এই পয়েন্টটা যদি নষ্ট হতে থাকে তাহলে শরীরে মানে কার্যকারিতাটা কমতে থাকে। সেই জন্য দেখবেন আপনারা হয়তো অনেকে জানবেন, শিরোধারা একদম মিডল অফ দ্য এই দুটো আইব্রো দেওয়া হয়, মাঝখানটা দেওয়া হয়, কি গ্ল্যাবেলার পয়েন্টটাকে ওটাকে স্টিমুলেট করা, যাতে আরো স্টিমুলেট হয়। এবং থার্ড আই কেন ওই জায়গাটায় রয়েছে, ওইটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট, সেই জন্য ওই জায়গাটাকে থার্ড আই রাখা হয়েছে। তো এই জায়গাটাকে যে স্টিমুলেট করার প্রসিডিওর, এই জায়গাটা যখনই স্টিমুলেট হবে আপনাদের এই ধরনের অনিদ্রার সমস্যা, অ্যাংজাইটি, টেনশন বা পার্কিনসনের মতো সমস্যা বা নিউরোলজিক্যাল কোনো প্রবলেম বা অত্যধিক আপনি মানসিক রোগ, বিভিন্ন ধরনের মানসিক রোগ রয়েছে, যেমন সিজোফ্রেনিয়া রয়েছে, প্যারানয়েড সিজোফ্রেনিয়া রয়েছে তার একটা ভাগ। বিভিন্ন ধরনের মানসিক রোগে যারা ভুগছেন এই ধরনের থেরাপি নিলে তাদের খুব উপকার হবে, এবং যাদের ঘুম চলে যাচ্ছে, অত্যধিক দুশ্চিন্তা, চিন্তা, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। এবং তার সাথে 2-3টে মেডিসিন রয়েছে যেগুলো আমাদের ব্রেনটাকে হেলদি রাখবে এবং আমাদের পুরো বডি নার্ভাস সিস্টেমটাকে হেলদি রাখবে। এইগুলো যদি আপনি ঠিকঠাক করতে পারেন, বর্ধমান থেকে ফোন করেছিলেন, বর্ধমানে আমাদের প্রত্যেক 15 দিন ছাড়া চেম্বার রয়েছে, যেখানে আমাদের সিএমও ডক্টর এন ভট্টাচার্য ম্যাডাম থাকেন। তো সেখানে গিয়ে একবার যোগাযোগ করে নেবেন। নিচে দেখুন দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27 রয়েছে, একটা লাস্টে 37। যে কোনো একটা নাম্বার নোট করে একটু ওনার সাথে যোগাযোগ করে নিন। ম্যাডাম যেভাবে বলবে সেভাবে শুনবেন, অবশ্যই দেখবেন আপনি উপকার পাবেন এবং আপনি ভালো থাকবেন। বাহ, আমি একটু চট করে আবার চেম্বারগুলো বলে দিই। আমাদের শ্যামপুরে কিন্তু 25 তারিখ সামনের ডক্টর বি শর্মা আছেন, শ্যামপুরে চেম্বার ওপেনিং হয়ে গেছে, আপনারা পেয়ে যাবেন কিন্তু শ্যামপুরে 25 তারিখ ডক্টর বি শর্মাকে। আচ্ছা, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আর বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। 26 তারিখ আমাদের সাউথ 24 পরগনার ক্যানিং এ ওপেনিং হচ্ছে। 26 তারিখ কিন্তু সামনে ক্যানিং এ ওপেনিং আছে চেম্বার, ক্যানিং সাউথ 24 পরগনা চলে আসবেন সবাই। ডক্টর বি শর্মা থাকবেন। হেল্পলাইনে ফোন করে নিন যারা আরো কিছু জেনে নিতে চাইছেন, কেননা রেগুলারলি আমরা রিসেন্ট চেম্বারগুলো বলে দিই, তার পাশাপাশিও বারবার বলি হেল্পলাইনেও একটা ফোন করে নেবেন 9830235527 অথবা 37। রেগুলার টিভি প্রোগ্রাম এবং সর্বত্র আপনারা কিন্তু সব রকম সোশ্যাল মিডিয়াতেও প্রোগ্রাম দেখছেন, টিভিতে রেগুলারলি আমাদের প্রোগ্রাম চলছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আপনারা শুনছেন, দেখছেন, জানছেন। আমি চেম্বারগুলো বলবো, তার আগে একজন আছেন ফোনে, একটু দেখে নি। 26 তারিখ কিন্তু ক্যানিং এ পাচ্ছেন। হ্যাঁ বলুন। হ্যালো বলুন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। তো আমার প্রবলেমটা খুব অ্যাসিডিটির প্রবলেম, অ্যাসিডিটি হচ্ছে খুব। আচ্ছা, সময় অ্যাসিডিটি তো আগে কম ছিল, হতো কিছু এত না। ক্রনিক আছে, ডায়াবেটিস খালি করে ওষুধ খাই, এখন একটু বেড়ে গেছে, মানে কোথাও জানি আবার ঘুরে আসতে ঘরে, আবার কি করছে ওই গলা গলা। বয়স কত এখন? মানে মাঝে মাঝে একটু দুটো গলা করছে। বয়স কত এখন? খাওয়া দাওয়া তেমন কিছু আমি খাই না, হ্যাঁ দেখেই খাই। বয়সটা একটু ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন। কফি টফি খাই না, হ্যাঁ। তো লেবুটা খুব একটা খাচ্ছি না, আমি লেবুটা খেটা, লেবুটাও খুব একটা খাচ্ছি। আপনার বয়স কত এখন? বয়স কত? হ্যালো, খাবো আমার ভয় লাগে। আরে বয়স কত আপনার? একটু বয়সটা ডাক্তারবাবু বলছেন কত হয়েছে এখন? হ্যাঁ হ্যাঁ 48 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার শুনুন। পায়খানা পরিষ্কার হয়? পটি ক্লিয়ার হয়? পটি না না, এই কিছুদিন ধরে এত হার্ড হচ্ছে। আচ্ছা, মানে ঠিক করে আমার হচ্ছে না। এর আগে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন? আয়ুর্বেদিক চিকিৎসা হয়েছে? হ্যাঁ, আগে কি আয়ুর্বেদিক চিকিৎসা করেছেন?
না করিনি করেননি কখনো, আচ্ছা। হোমিওপ্যাথিতে তো অনেক খাচ্ছি হচ্ছে না কিছু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুনুন আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি বলে দিচ্ছেন ডাক্তারবাবু, শুনে নিন। হ্যাঁ, ব্যাপারটা কি হচ্ছে, এনার যে সমস্যাটা মেনলি হচ্ছে, এনার এন্ডোস্কোপি হয়ে গেছে, বিভিন্ন ধরনের রিপোর্ট করিয়েছেন ইনি, কিছু সেরকম কিছু ধরা পড়েনি, কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। আমরা কি হচ্ছে, আমরা গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি, যখন অ্যাসিডিটি, গলা বুক জ্বালা হচ্ছে, বা জিএডি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার যেটাকে বলা হয়, চোঁয়া ঢেকুর, বুক গলা বুক জ্বালা, খাবার ঠিকঠাক হজম হচ্ছে না, এই যে উনি বলছেন পায়খানাটা ইদানিং দেখছি ঠিকঠাক হচ্ছে না, কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, আপনি কতক্ষণ আপনি একটা মানে একটা গ্যাস্ট্রিক জুসকে কতক্ষণ আপনার এই গ্যাসের ওষুধ দিয়ে আটকে রাখতে পারবেন? আপনি সাময়িক খাচ্ছেন, 2-3 ঘন্টা কাজ করছে, ততক্ষণ গ্যাসটা হচ্ছে না, আবার আপনি খাবার খাচ্ছেন, এটা দিনের পর দিন দেখবেন বেড়ে যাবেন, বাইরে খাবার খেলে আপনার গ্যাস অম্বল হয়ে যাবে। ওটাই বললেন হচ্ছে একদম। তো বাইরে গেলেই প্রথম কথা যেটা আপনার লাইফস্টাইলে এই 4 থেকে 6 মাসের মধ্যে চেঞ্জ করতে হবে। সিস্টেমটাই ডিসঅর্ডার হয়ে গেছে, একদম সিস্টেমটাই গন্ডগোল হয়ে গেছে। 4 থেকে 6 মাস আপনাকে আমাকে সময় দিতে হবে এবং আমার কথা আপনাকে শুনতে হবে যদি ভবিষ্যতে ভালো হতে চান। প্রথম কথা হচ্ছে এটা আমার। এবং 4 থেকে 6 মাসে আপনাকে কি কি পরিবর্তন করতে হবে? প্রথমত খাওয়া দাওয়াটা নিয়মিত করতে হবে। দুপুরের খাবার দুপুরের সময়, রাত্রের খাবার রাত্রের সময়, ব্রেকফাস্টের টাইমে, সন্ধ্যেবেলার টিফিনের সময়। তারপরে কি করতে হবে? তেল ঝাল মশলাটাকে কমাতে হবে। 4 থেকে 6 মাস, বারবার বলছি, এই কথাগুলো শুনতে হবে। তেল ঝাল মশলা এগুলো কম খেতে হবে। তার পাশাপাশি কোনো গরম খাবার খাওয়া চলবে না। গরম চা, গরম দুধ, গরম ডাল, গরম ভাত সবকিছু জুড়িয়ে খেতে হবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কথা কি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো খাওয়া যাবে না। এবং 5 নম্বর কথা হচ্ছে, প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে বলছি, যারা এরকম সমস্যায় ভুগছেন প্রত্যেকের জন্য এই কথাগুলো কিন্তু কাজের কথা। 4 থেকে 6 মাস প্রত্যেককে শুনতে হবে। এবং 5 নম্বর হচ্ছে কি, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিছু খাবেন। 2 গাল মুড়ি হলো, 2টো বিস্কুট হলো, 2টো আপেলের টুকরো হলো, 2টো ছোলা হলো, কিছু না কিছু খাবেন প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, পেটটাকে খালি রাখবেন না। এবার আপনার কি হচ্ছে, মডার্ন সায়েন্স মতে আপনার গ্যাস্ট্রিক জুসটা ঠিকঠাক তৈরি হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না, এনজাইমগুলো ঠিকঠাক কাজ করছে না, যার ফলে যে খাবারটা আপনি খাচ্ছেন ভেতরে গিয়ে ঠিকঠাক ডাইজেশন হচ্ছে না। আয়ুর্বেদ কি বলছে? আয়ুর্বেদ মতে আমাদের একটা অগ্নি বল আমাদের শরীরের মধ্যে থাকে। আমাদের যে আমাশয়টা, যেটাকে স্টমাক বলা হয় বা খাদ্যথলি বলা হয়, যে খাবারটা যার মধ্যে যাচ্ছে খাওয়ার পরে, সেখানে একটা অগ্নিবল থাকে, যেটাকে আমরা জঠরাগ্নি বা পাচকাগ্নি নামে চিনি। এই জঠরাগ্নি বা পাচকাগ্নি যখন প্রবলেম হয়, মানে এর অগ্নিবলটা যখন কমে যায়, এই ধরনের ইনডাইজেশনের প্রবলেমগুলো দেখা যায়। তো এই অগ্নিবলটাকে ঠিক করার রাস্তা কিন্তু একমাত্র আয়ুর্বেদ ছাড়া কেউ জানে না। আমরা রোগটাকে কেন গোড়া থেকে ঠিক করতে পারবো? কারণ অগ্নিবলটাকে আমি যখন স্টেবল করতে পারবো, যেরকম আপনি গ্যাসে রান্না করুন, কাঠের উনুনে করুন, গুলে রান্না করুন, যে কোনো জায়গাতেই রান্না করুন, আপনার আগুনটা প্রপার যদি ঠিকঠাক ভাবে দিতে পারেন, তবে খাবারটা সুসেদ্ধ হবে। আপনার আগুনটা ঠিকঠাক ভাবে না জ্বললে খাবার কিন্তু সেদ্ধ হবে না। সেই রকমই আপনি খাওয়ার পরে পেটের মধ্যে, খাদ্যথলিতে আগুনটা যদি ঠিকঠাক না থাকে, আপনার কিন্তু খাবারটা ওই পেটের ভেতরে গিয়েও সেদ্ধ হবে না। তো তার জন্য আপনাকে অগ্নিবলটা ঠিক করতে হবে। তার জন্য আমি যে কথাগুলো বলে দিলাম ওগুলো তো শুনতেই হবে। এবং তার পাশাপাশি কিছু আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে যেগুলো আপনাকে নিতে হবে, যেগুলো নেওয়ার ফলে কি হবে, আপনার অগ্নিবলটা আবার পুনরায় আগের মতো চলে আসবে। যখন পুনরায় আগের মতো চলে আসবে, তখন দেখবেন আর আপনার কোনো ওষুধ খাওয়ার দরকার হচ্ছে না। কি গ্যাসের ওষুধ হোক, এই ওষুধ হোক, সেই ওষুধ হোক। এই 4 থেকে 6 মাস এই টোটাল কথাটা আমার শুনলে, খাওয়া দাওয়া এবং মেডিসিনাল যে ট্রিটমেন্টটার কথা আমি বলছি, শুনলে ভবিষ্যতে এই ধরনের সমস্যাই আপনার ইনক্রিজ করবে না। পায়খানাও পরিষ্কার হবে। পায়খানাটা কেন শক্ত হচ্ছে? এই খাবারটা হজম হচ্ছে না বলে, অপাচ্য খাবার রয়ে যাচ্ছে বলে। এবং এই যে অপাচ্য খাবারটা শরীরে থাকছে, এখান থেকে কিন্তু ভবিষ্যতে অনেক ধরনের রোগ আসতে পারে। কোলাইটিস হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, আপনার ডিওরানাইটিস হতে পারে, তারপর আপনার হচ্ছে আমবাতের মতো সমস্যা হতে পারে, রিউমাটয়েড আর্থারাইটিস যেটাকে বলা হচ্ছে। তো আপনি একটু যে কোনো আপনার নিয়ারেস্ট চেম্বারে দেখা করে নিন। দেখুন হেল্পলাইন নাম্বার 2টো যাচ্ছে, এবং আপনি আসার পরে কয়েকটা রিপোর্ট আর ব্লাড রিপোর্ট করিয়ে নেবো, দেখে নেবো। কিন্তু প্রিভিয়াস যে রিপোর্টগুলো, এন্ডোস্কোপি বা ব্লাড রিপোর্ট বা যাই করে থাকুন, ইএসজি করে থাকুন, বা কি কি ওষুধ খেয়েছেন, সেইগুলো আমাদের চেম্বারে নিয়ে আসবেন, আমরা একটু দেখে নেবো। এবং আমরা যে গাইডলাইনটা দেবো, এটা টোটালটা মেনে চলতে পারলে আশা করছি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। আমি আবার একটু চেম্বারগুলোর প্রসঙ্গে চলে যাই। আমি যেখানে ছিলাম, যে ক্যানিং এ আমাদের 26 তারিখ কিন্তু ওপেনিং হচ্ছে, ক্যানিং চেম্বার, সাউথ 24 পরগনা ক্যানিং এ। ডক্টর বি শর্মা নিজে থাকবেন। আচ্ছা, টাটা জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, গুয়াহাটি
গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, আসামের চেম্বারগুলো বলে দিচ্ছে, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, আসানসোলে ডক্টর বি শর্মা, দিল্লিতে কিন্তু 22শে ফেব্রুয়ারি চেম্বার ডক্টর বি শর্মা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছেন, আর গঙ্গারামপুরেও ডক্টর এস ঘোষাল থাকছেন। এর পাশাপাশি আপনারা কিন্তু পাচ্ছেন অবশ্যই আরো দুটো চেম্বারে, আগরতলায় ডক্টর বি শর্মা এবং শিলচরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। এবার বলে দিই কলকাতায়, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি সর্বত্র চেম্বার, কলকাতারটা এবার বলে দিই, বাংলাদেশেও চেম্বার রেগুলারলি আপনারা ফোন করবেন, সবাই হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। ল্যান্সডাউন চেম্বার, খিদিরপুর চেম্বার বুধবার করে, হাতিবাগানে বুধবার চেম্বার, আচ্ছা আমতলা 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আমতলায়, জোকার পরেই আমতলা, এখানেও দেখাতে পারবেন, আর মধ্যমগ্রামে হেড অফিস। হাওড়াতে তিনটি চেম্বার, হাওড়ার শিবপুর, বেলুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর সর্বত্র চেম্বার। আমি রিসেন্ট চেম্বারগুলো বললাম, আরো অনেক চেম্বার, বোলপুরের চেম্বার আছে, বর্ধমানে, মেচেদায়, রেগুলারলি আপনারা সব চেম্বারে পাবেন। হেরিয়াতে চেম্বার মেচেদায়, আপনারা কিন্তু একটু জেনে নিন। বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, বর্ধমান, হলদিয়া, আরামবাগ সর্বত্র, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার একটুখানি কিন্তু ফোন করে নিন। এর পাশাপাশি আমি রিসেন্ট চেম্বারগুলো বলেই দিয়েছি, মাথার চুল থেকে পায়ের নোক অব্দি সবকিছু ট্রিটমেন্ট আয়ুর্বেদে হয়। আর আয়ুর্বেদ মানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, অল ওভার ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিভিন্ন রাজ্যে আমাদের চেম্বার আছে, আপনারা কিন্তু দেখিয়ে নিতে পারবেন। ওষুধও পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই, একটু হেল্পলাইনে ফোন করে নিন। আর যে প্রসঙ্গে ছিলাম, সুগার, ডায়াবেটিস একদম মানে মারণ রোগ বলা যায় এখন, এতটাই আমি বারবারই বলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও অ্যালার্ট করছে, এত অ্যালার্মিং রেটে বেড়ে যাচ্ছে সুগার, ডায়াবেটিস। এই প্রসঙ্গে আরো কিছুক্ষণ সময় আছে, একটু শুনে নি আমরা ডক্টর ঘোষালের কাছ থেকে। হ্যাঁ, সব থেকে বড় কথা হলো কি, আমি রিসেন্ট একটা পেশেন্ট দেখলাম, তার বাইকটা কিছুদিনের মধ্যেই চালানো হবে। পেশেন্টটি 15 দিন আমাদের মেডিসিন খেয়েছেন। আজকে আমি সুগার নিয়ে আলোচনা করবো কেন, উনি দুবেলায় টোটাল ইনসুলিন নিতেন, এক বেলায় 20 নিতেন, সকালে রাত্রে নিতেন 25, মানে টোটাল 45 ইউনিট হচ্ছে উনি ইনসুলিন নিতেন, এবং তার পাশাপাশি 2-3টে ওষুধও খেতেন, যেটা ওরাল মেডিসিন। তো উনি 15 দিন ট্রিটমেন্টের পরে ওনার সুগার লেভেল এখন নর্মাল হয়ে গেছে, ওনাকে না ইনসুলিন নিতে হচ্ছে, না সুগারের ওষুধ খেতে হচ্ছে, অনলি আয়ুর্বেদিক মেডিসিন খেয়ে কিন্তু ওনার সুগার এখন 15 দিনের মধ্যে কন্ট্রোল রয়েছে, এবং ওনার ইনসুলিন, দুটো ইনসুলিনই নিতে হচ্ছে না, সকালের 20 ইউনিট এবং রাত্রে 25 ইউনিট নিতে হচ্ছে না, এবং তার সাথে যে ওরাল মেডিসিন গুলো ছিল সেগুলোও নিতে হচ্ছে না। তো আয়ুর্বেদের মধ্যে ক্ষমতা রয়েছে সুগার রোগকে সারানোর। এবং এই যে ইনসুলিন যারা নিচ্ছেন, ইনসুলিন ডিপেন্ডেন্ট যাদের দেখবেন অনেকের অসুবিধা হয় কি, বারবার পেটে ফোটাতে ফোটাতে জায়গাটা শক্ত হয়ে যায়, কালো হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ঠিকঠাক নিতে পারে না, রক্ত চলে আসে মাঝে মাঝে, এবং কি ইনসুলিন নেওয়াটা একটা হেডেকের ব্যাপার। ইনসুলিনটাকে ক্যারি করতে হবে, ধরুন কোথাও ঘুরতে গেলেন, সেটা বরফে করে ঠিকঠাক ক্যারি করতে হবে, এবং রেগুলার টাইম ওয়াইজ আপনি ঘুরতে গেলেন, কতবার টাইম ওয়াইজ আপনি ফোটাবেন, কি খাওয়ার 10 মিনিট আগে ফোটালাম, তারপর খেয়ে নিলাম। তো এই যে হ্যাপাজার্ড ব্যাপারটা, কারণ ইনসুলিন দেওয়া হয় সাবকিউটেনিয়াস, এসসি, মানে ছুঁচটা দেখবেন একদম সরু এবং ছোট, সেটা একমাত্র হচ্ছে অ্যাবডোমেনে দেওয়া যাবে, আর নইলে থাইয়ে দেওয়া যাবে। তো এই দুটো জায়গায় মানুষ যখন নিতে যায়, বারবার ফোটায়, তাদের কষ্টও হয়, অনেকের ক্ষেত্রে রক্ত বেরিয়ে আসে, অনেকের ক্ষেত্রে চামড়াটা শক্ত হয়ে যায়, অনেকে ইনসুলিনটা ছাড়তে চাইছেন কিন্তু তারা ছাড়তে পারছেন না। কেন? তাদের শরীর থেকে নর্মাল ইনসুলিনটা প্রোডাকশন হচ্ছে না। কেন সুগার রোগটা হচ্ছে? আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা সেল থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হয় ডিউ টু এনি কজ, মানে যে কোনো কারণের জন্য, আমাদের ডিউ টু প্যানক্রিয়াটাইটিস হোক, ক্যালসিফাইড প্যানক্রিয়াস হোক, বা আদার কোনো কজ হোক, যেখানে যখন আমাদের ইনসুলিনটা ঠিকঠাকভাবে সিক্রিয়েট হচ্ছে না প্যানক্রিয়াস থেকে, তখনই কিন্তু এই ইনসুলিনের ঘাটতি হচ্ছে ব্লাডের মধ্যে, এবং সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে, ট্রিগার করছে। তো তখন আপনি বাইরে থেকে ইনসুলিনটা ওনাকে সাপ্লাই করছেন থ্রু হচ্ছে সাবকিউটিনিয়াস, মানে ইনজেকশনের মাধ্যমে, তখন আপনার ব্লাডের মধ্যে ইনসুলিনটা কমছে। কই আয়ুর্বেদ তো কখনো ইনসুলিন দিচ্ছে না। তাহলে একটা পেশেন্ট বা এরকম হাজারো পেশেন্ট রয়েছে যারা উইদাউট ইনসুলিন আয়ুর্বেদিক মেডিসিন করে কি করে ইনসুলিনটা ছেড়ে আছেন। তার মানে ইনসুলিনটা ছেড়ে থাকা যায়, এবং এনবিপি সেটা বারবার প্রমাণ করেছে কি উইদাউট ইনসুলিন কিন্তু একটা পেশেন্ট ভালো থাকতে পারে। সেটার জন্য আমরা 15 থেকে 20 দিন সময় নিই। কিন্তু এই পেশেন্টের আমরা প্রথম দিনই বন্ধ করেছিলাম। রিসেন্ট আমরা পেশেন্টকে বেলুরে দেখলাম, ওই দিন ডক্টর শর্মাও ছিলেন আমাদের সিএমডি, এবং আমিও ছিলাম। তো পেশেন্টের বাইটও আমরা নিয়েছি, পেশেন্টটাকেও দেখানো হবে কিছুদিনের মধ্যে, কি উনি নিজে মুখে, পেশেন্টের হাজবেন্ড এসেছিলেন, পেশেন্ট আসতে পারেননি, হাজবেন্ড এসে বলে গেলেন। তো যারা আজকে আপনারা ইনসুলিন নিচ্ছেন, বা যারা দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছেন, 10 বছর 15 বছর, দীর্ঘদিন ওষুধ খেতে হবে না, খেয়েও তো দেখছেন আনকন্ট্রোল, কারোর 200, কারোর 250, কারোর 300, কারোর 170, কারোর ক্ষেত্রে হয়তো কন্ট্রোল রয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রেই তো আনকন্ট্রোল রয়েছে, কারোর ক্ষেত্রে ইনসুলিন নিতে হচ্ছে। তো তাদের প্রত্যেককে বলবো
আয়ুর্বেদে কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়কালের ট্রিটমেন্ট। কারোর ক্ষেত্রে 6 মাস লাগতে পারে, কারোর ক্ষেত্রে 1 বছর লাগতে পারে, কারোর ক্ষেত্রে 1.5 বছর লাগতে পারে। কিন্তু এটা নয় কি এটা আপনাকে আজীবন খেয়ে যেতে হবে, কিন্তু সময়টা ডিপেন্ড করে সে কোন অবস্থায় আমার কাছে এলো, সে কতদিন ধরে এই রোগে ভুগেছে, মানে 10 বছর, 15 বছর, 20 বছর, না তার কোনো সাইড এফেক্ট এসছে কি, কোনো নিউরোলজিক্যাল প্রবলেম এসছে, কোনো চোখের সমস্যা এসছে, কোনো কিডনির সমস্যা এসছে, কোনো হার্টের সমস্যা এসছে, সেইগুলোর উপরে টাইম পিরিয়ডটা নির্ভর করে। আপনি ফ্রেশার যখন আসবেন, আপনি একজন ভার্জিন পেশেন্ট হিসেবে যখন আসবেন 2 মাস 3 মাসের মধ্যে, আপনি দেখবেন আপনার 2-3 মাসের মধ্যে সুগারের মেডিসিন আমি বন্ধ করে দেবো, বাড়িতে কিছু সাবস্টিটিউট দিয়ে দেবো, সেটা মেনটেন করলে আপনার সুগারটা কন্ট্রোল থাকবে। কিন্তু অন্য একজন পেশেন্ট যে 25 বছর ভোগার পরে আমার কাছে আসছেন বা আমাদের কাছে এনবিপিতে আসছেন, তারা কেন ভাবছেন কি যে পেশেন্টটা 1 বছরের মধ্যে এসে সুস্থ হয়ে গেছে 2 মাসে, তিনিও 2 মাসে সুস্থ হয়ে যাবেন? না, আপনি অনেক কমপ্লিকেশন নিয়ে এসছেন, আপনার ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, হয়তো 4 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 8 মাসও লাগতে পারে, কিন্তু সুগার রোগটা নির্মূল হবে, আপনার শরীর থেকে একদম সম্পূর্ণভাবে ঠিক হবে। কিছু হার্বাল রেমিডিজ এবং তার সাথে আপনাকে কিছু আমরা উপায় বলে দেবো যেগুলো করলে আপনি ভালো থাকবেন। অবশ্যই আসবেন, সুগারকে আয়ুর্বেদের মাধ্যমে ঠিক করা সম্ভব। বা হেল্পলাইন নাম্বার লিখে নিন। দেখতে দেখতে তো আলোচনা ফুরিয়ে আসে সময়ের অভাবে। আমরা রেগুলারলি প্রোগ্রামে আসছি, অনেক কিছু ডাক্তারবাবুদের থেকে জানছি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, তার হেল্পলাইন নাম্বারটা লিখুন। ডক্টর এস ঘোষাল ছিলেন, আমাদের সিএমডি ডক্টর বিনোদ শর্মা চিফ মেডিকেল ডিরেক্টর, তিনি আছেন। তার তত্ত্বাবধানে এত ভালো ভালো সব ডাক্তাররা, তারা চেম্বারও অ্যাটেন্ড করছেন, টিভি প্রোগ্রামও করছেন, আমাদের অ্যাওয়্যার করছেন, কনসাস করছেন, আমরা নলেজ গ্যাদার করছি টিভিতে বসেই। হেল্পলাইন নাম্বার খোলা রইল, কথা বলে নিন। কলকাতায় চেম্বার, সর্বোচ্চ চেম্বার, হাওড়াতে, কলকাতা এবং বাইরের চেম্বার আমি সব বলে দিয়েছি। একটু হেল্পলাইনে ফোন করে এবার চলে আসুন। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, ভালো হচ্ছেন বুড়ি বুড়ি মানুষ, আপনারাও ভালো হবেন যে কোনো রোগ থাকলেই। 9830235527 অথবা 37 খোলা রইল, কথা বলে নিন সবাই ফোনে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী অনুষ্ঠানে। সুস্থ থাকুন। ডক্টর